স্কুল অফ ফিজিক্স কলকাতায় সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা দেখেছি কাইনেমেটিক্সের বিভিন্ন ফর্মুলাগুলি কিভাবে প্রুভ করা যায়। এই ভিডিওতে আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এই পর্যন্ত বস্তুকণার ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে আলোচনা করেছি। এই মোশনের ক্ষেত্রে বস্তু সরলরেখায় চলাচল করে, অনেকটা সোজা লাইনে রেলগাড়ি যাওয়ার মতো, কিংবা সোজা রাস্তায় গাড়ি যাওয়ার মতো, কিংবা সোজা রাস্তায় কোনো মানুষের দৌড়ানোর মতো। আমরা দেখেছি এই ধরনের মোশনে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন কিভাবে একে অপরের সাথে সম্পর্কে থাকে। কিন্তু আমরা জানি আমাদের জগৎ থ্রি ডাইমেনশনাল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি পাখির মোশন। একটি পাখি যখন আকাশে ওড়ে তার যে মোশনটি হয় সেটা থ্রি ডাইমেনশনাল মোশন হয়। আমরা সরাসরি ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে থ্রি ডাইমেনশনাল মোশনের বর্ণনায় যাব না, আমরা প্রথমে টু ডাইমেনশনাল মোশনের বর্ণনায় আসব। আমাদের জগতে অনেক মোশনই আছে যেগুলো কিনা টু ডাইমেনশনাল মোশন, যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা, কিংবা ঘড়ির কাঁটার যে মোশন সেটিও টু ডাইমেনশনাল মোশন। আমরা টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ভেক্টর ব্যবহার করতে পারি, কিন্তু অনেক সিলেবাসে ভেক্টরের আগেই টু ডাইমেনশনাল মোশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই রীতি অনুসারে ভেক্টর ব্যবহার না করেই টু ডাইমেনশনাল মোশন বর্ণনা করব। আমরা একটি বিশেষ ধরনের গতি নিয়ে আলোচনা করব, যেটিকে বলবো আমরা প্রজেক্টাইল মোশন। এই বিশেষ ধরনের গতি আমরা বহু জায়গায় দেখতে পাই, যেমন ক্রিকেট মাঠে ফিল্ডারের বল ছোড়া থেকে শুরু করে কামান থেকে গোলা ছোড়া ইত্যাদি সবই প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির উদাহরণ। এই আলোচনায় যে মূল নীতি ব্যবহার করা হবে তা হলো এই যে টু ডাইমেনশনাল মোশনকে আমরা পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি ওয়ান ডাইমেনশনাল মোশনের উপরিপাত হিসাবে দেখতে পারি। এই নীতির উৎস ভেক্টর হলেও আমরা এখানে ভেক্টর সম্বন্ধীয় আর কিছু ব্যবহার না করে শুধু এই নীতির ওপর আমাদের সম্পূর্ণ আলোচনা করব। এখানে বলে রাখা ভালো যে Vx এবং Vy দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেলোসিটি, যারা একের অপরের সাথে একদমই ডিপেন্ড করে না, কিন্তু এই দুটি ভেলোসিটির সমন্বয়ের ফলেই আমরা ভি ভেলোসিটিটি পাচ্ছি। এখন ধরে নেওয়া যাক একটি বল আছে, যাকে আমরা ভূমির সাথে থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে ছুড়ে দেব, এবং বলটি যখন ছোড়া হবে তখন নিশ্চয়ই সে এই ধরনের একটি পাথই ফলো করবে। তাহলে আমরা বলতে পারি যে ইউ ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হলো ইউ কস থিটা, যেটা কিনা গ্রাউন্ডের সাথে প্যারালাল, এবং ইউ ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট হলো ইউ সাইন থিটা, যেটি কিনা ভূমির সাথে পারপেন্ডিকুলার। বলটি যতই তার ইনিশিয়াল পজিশন থেকে দূরে যাবে তত সে হাইট গেইন করবে। হাইট গেইন কার জন্য হবে? হাইট গেইন হবে ইউ ওয়াই এর জন্য, যেটি কিনা ইউ সাইন থিটার সাথে ইকুয়াল। এবং সে ইনিশিয়াল পজিশন থেকে দূরে যাবে, সেটি কার জন্য যাবে? ইউ এক্স এর জন্য যাবে, যেটি ইউ কস থিটার সাথে ইকুয়াল। কিছুক্ষণের মধ্যেই সে এমন একটি জায়গায় পৌঁছাবে যেখানে ইউ ওয়াই জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? তার কারণ ইউ ওয়াই এর উল্টো দিকে গ্র্যাভিটি কাজ করছে। বলটি যতই উপর দিকে উঠতে যাচ্ছে গ্র্যাভিটি তাকে বাধা দিচ্ছে, তাহলে ইউ ওয়াইকে স্বাভাবিকভাবে গ্র্যাভিটি কমিয়ে দিচ্ছে। কিন্তু ইউ এক্স কী হবে? ইউ এক্স আনচেঞ্জড অবস্থায় থাকবে। আমরা ধরে নেব এখানে এয়ার ফ্রিকশন নেগলিজেবল, এবং এই ম্যাক্সিমাম হাইট গেইন করার পর গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানবে, সে মাইনাস ইউআই হয়ে যাবে তখন সেটি কিছুক্ষণের মধ্যেই ভূমি স্পর্শ করবে। এবার আমরা এই প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইট কত হতে পারে
সেটা ক্যালকুলেশন করব। আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এখানে এস যদি ম্যাক্সিমাম হাইট হয় তাহলে আমরা বলতে পারি ইউ ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু ইউ সাইন থিটা, কারণ ম্যাক্সিমাম হাইটটি কি? ম্যাক্সিমাম হাইট আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নিই তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি নিতে হবে? ইনিশিয়াল ভেলোসিটি নিতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর যা ইনিশিয়াল ভেলোসিটি ছিল অর্থাৎ ইউ সাইন থিটা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি 0, কেননা যখন ম্যাক্সিমাম হাইট গেইন করছে তখন ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি নেই, ভেলোসিটি 0। এবং অবভিয়াসলি অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ এ নেগেটিভ সাইন, কারণ এখানে গ্র্যাভিটির বিরুদ্ধে যাওয়া হচ্ছে তাই। সমস্ত কিছু ভ্যালু বসিয়ে আমরা পাই 0 স্কোয়ার মাইনাস ইউ সাইন থিটা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জি এইচ ম্যাক্স, যেখানে এইচ ম্যাক্স হলো ম্যাক্সিমাম হাইট। এই ইকুয়েশনটিকে একটু সাজিয়ে লিখলে আমরা পাই এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এরপর আমরা দেখব টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বলতে আমরা কি বুঝি? টাইম অফ ফ্লাইট বলতে আমরা বুঝি বলটি কতক্ষণ বাতাসে ছিল, অর্থাৎ কিনা বলটি ছোড়া হলো, বলটি কিছু সময় পর গিয়ে আবার মাটিতে পড়লো, এই যে বল ছোড়া এবং মাটিতে পড়া তার মাঝের যে সময় সেটি হলো টাইম অফ ফ্লাইট। তাহলে আমাদের এই ডায়াগ্রামে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বলটি পৌঁছতে যে সময় লেগেছে সেটিই হবে টাইম অফ ফ্লাইট। আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইবার ভার্টিক্যাল মোশনের জন্যে এস কত হবে? এস 0 হবে। তার কারণ কি? ভার্টিক্যালি সে একটি ম্যাক্সিমাম হাইট গেইন করেছিল, করে আবার সে মাটিতে চলে এসেছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট 0। ওয়াই অ্যাক্সিস বরাবর যে পয়েন্ট থেকে শুরু হয়েছিল আবার ওয়াই অ্যাক্সিসের সে পয়েন্টেই সে চলে এসেছে, তাই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0। ইনিশিয়াল ভেলোসিটি ভার্টিক্যাল বরাবর কি আছে? ইউ সাইন থিটা। আমরা টি এখানে ক্যাপিটাল টি ধরে নিচ্ছি, যেটিকে আমরা টাইম অফ ফ্লাইট বলবো। অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন হবে মাইনাস জি, যেখানে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই সমস্ত ভ্যালুগুলো 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে আমরা পাই 0 ইকুয়াল টু ইউ সাইন থিটা ডট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি কমন নিয়ে আমরা লিখতে পারি ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। কিন্তু টি নট ইকুয়াল টু 0, তার কারণ কি? টাইম অফ ফ্লাইট যদি 0 হয়, অর্থাৎ 0 সেকেন্ড হয়, 0 সেকেন্ডে একটি বস্তু এ থেকে বি পজিশনে যাবে কি করে? এ বি যেহেতু দুটি আলাদা পজিশন, তাহলে 0 সময়ে এ থেকে বিতে যাওয়া সম্ভব না, নিশ্চয়ই কিছু একটা টাইম লাগবে যেতে, তাই টি নট ইকুয়াল টু 0। তাহলে কি? ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি। এটি টাইম অফ ফ্লাইটের ইকুয়েশন। এরপর আমরা দেখব রেঞ্জ অফ এ প্রজেক্টাইল মোশন, যেটি কিনা এ থেকে বি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে সেটিকে যদি আমরা ডি দিয়ে লিখি তাহলে ডি ইকুয়াল টু কী হবে? হরাইজন্টাল ভেলোসিটি ইন্টু টাইম অফ ফ্লাইট, কারণ আমরা অলরেডি জানি যে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কি হয়েছে? এক্স অ্যাক্সিস বরাবর হয়েছে, তাই জন্য আমরা হরাইজন্টাল ভেলোসিটি নেব। এবং টাইম কি হবে? টাইম হবে টাইম অফ ফ্লাইট, কারণ ওই টাইমের জন্যই সে বাতাসে ছিল। টাইম অফ ফ্লাইট তাহলে হরাইজন্টাল ভেলোসিটি ইউ কস থিটা, টাইম অফ ফ্লাইট 2 ইউ সাইন থিটা বাই জি, দুটি মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু
ইউ সাইন 2 থিটা বাই জি, যেহেতু 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এখন এই যে ডি অর্থাৎ রেঞ্জ অফ প্রজেক্টাইল, এটা ম্যাক্সিমাম কখন হবে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট। এখন আমরা যদি ইনিশিয়াল ভেলোসিটিকেও কনস্ট্যান্ট করে দিই, তাহলে আমরা বলতে পারি যে সাইন 2 থিটার ভ্যালু যখন 1 হবে তখনই ডি ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন 2 থিটা 1 মানে 2 থিটা ইকুয়াল টু পাই বাই 2 আর থিটা ইকুয়াল টু পাই বাই 4, 45 ডিগ্রি। অর্থাৎ কিনা কোনো বলকে যদি আমরা গ্রাউন্ডের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দিই, সেটি ম্যাক্সিমাম ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে আমাদের প্রজেক্টাইল মোশনের সমস্ত ফর্মুলাগুলি প্রুভ করা হয়ে গেল। আজকের ভিডিওটিতে এইটুকুনি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।